So basically we will start with some very important aspects under this. I think you can see the screen. In the screen you can see that it is written that how a program works. Okay, এখন অনেকে জয়েন করছে, দাঁড়া জয়েন করে যাক। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আগের দিন আপনি যে নোটটা দিয়েছিলেন সেখানে ওই টাইপস অফ অপারেটিং সিস্টেমের অনেকগুলো ভাগ ছিল, তো স্যার ওইগুলো একটু বুঝিয়ে দেবেন, মানে শুধু ওই টাইপস অফ অপারেটিং সিস্টেম গুলো। কি কি টাইপস ছিল? ফার্স্ট টাইপ কি ছিল? প্রথম টাইপটার নাম বলো। ব্যাচ অপারেটিং সিস্টেম। Batch operating system. Now the batch operating system means, batch operating system says that the similar type of jobs will be accumulated together. Similar type of job কে আমরা এক জায়গায় accumulate করব, ঠিক আছে? Actually আমাদের কাছে তো different types of job আসতে পারে, একটা অপারেটিং সিস্টেমের কাছে different type of job will come, ঠিক আছে? তো বেসড অন দ্যাট আমরা কিছু জব, যে জবগুলোর সিমিলারিটি আছে, মানে যে জবগুলো একই রকম, মানে ধরো কিছু জব যেগুলো ধরো হয়তো আমি তোমাকে বলেছিলাম যে তুমি মোরাললেস জবগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগতে পারো। কিছু জব যেগুলো বেশি করে সিপিইউ চাইছে, কিছু জব যার কাজ হচ্ছে সিপিইউ, বেশি করে সিপিইউ চাই, তাকে এক্সিকিউট করতে হবে, বেশি সিপিইউ চাই। তো কিছু জব যাদের বেশি করে সিপিইউ চাই সেটাকে আমরা বলি সিপিইউ বাউন্ডেড জব, আর সিপিইউ বাউন্ডেড জবই বলো এখন আপাতত, সিপিইউ বাউন্ডেড জব। আর কিছু জব যাদের সিপিইউ অতটা চাই না, কিন্তু সিপিইউ কিছুটা সিপিইউ চাই, তার সঙ্গে আইও চাই। আইও মানে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট তার মানে হচ্ছে কি, যে ইউজারের সঙ্গে সে ইন্টারঅ্যাক্ট করছে, সে ইউজারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে কিছু জব যাদের সিপিইউ চাই সেটাকে আমরা বলছি সিপিইউ বাউন্ডেড জব। কিছু জব যাদের আইও চাই তাদেরকে আমরা বলছি আইও বাউন্ডেড জব, ঠিক আছে? এই দুটো টার্মিনোলজিতে কোনো কনফিউশন আছে কি? সিপিইউ বাউন্ডেড জব যাদের বেশি করে সিপিইউ চাই, আইও বাউন্ডেড জব যাদের সিপিইউ কিছুটা চাই তার সঙ্গে আইও চাই, মানে ইউজারের থেকে ইনপুট বা ইউজারকে আউটপুট দেখানো, এই কাজগুলো তার বেশি, ঠিক আছে? এই জায়গাটা, এই দুটো কনসেপ্টে কোনো আপত্তি আছে কি? আমাকে বলো আগে। না স্যার। ওকে, নাও দ্য থিং ইজ, ব্যাচ অপারেটিং সিস্টেমের যেটা কাজ সেটা হলো সে তার কাছে যা যা জব আসছে সেই সব জবগুলোর মধ্যে সেগ্রিগেশন করা। সেগ্রিগেশন মানে জবগুলোকে তার সিমিলারিটির উপর বেস করে ব্যাচে ভাঙা। ধরো কিছু তার কাছে 100টা জব এসছে, সে দেখেছে 100টা জবের মধ্যে 50টা জব এক্স ক্যাটাগরির, 50টা জব ওয়াই ক্যাটাগরির, 50টা জব জেড ক্যাটাগরির। এই এক্স ক্যাটাগরি বলতে আমি হয়তো বললাম যে সেই এক্স ক্যাটাগরির জব মানে সেই জবগুলোর 80% সিপিইউ চাই, 20% আইও চাই। ওকে, একটা ক্লাসিফিকেশন গেল। ওয়াই ক্যাটাগরি মানে আমি বললাম তার 80% আইও চাই, 20% সিপিইউ চাই, ঠিক আছে? সেটা আরেকটা ক্যাটাগরি গেল। আরেকটা ক্যাটাগরি জেড ক্যাটাগরি, যার 50% আইও চাই, 50% সিপিইউ চাই। ওকে, তাহলে তিন রকম টাইপের জব, রাইট? তিন রকম টাইপের জব সিপিইউর কাছে এলো। সিপিইউ কি করবে? এই যে এক্স ক্যাটাগরির জবগুলো, এই এক্স ক্যাটাগরির জবগুলোকে এক জায়গায় করবে, ওয়াই ক্যাটাগরির জবগুলোকে এক জায়গায় করবে, এবং যে জেড ক্যাটাগরির জব, সেই জেড ক্যাটাগরির জবগুলোকে আরেক জায়গায় করবে, ঠিক আছে? এক্স ক্যাটাগরির জবকে এক জায়গায় রাখলো, ওয়াই ক্যাটাগরির জবকে এক জায়গায় রাখলো, জেড ক্যাটাগরির জবকে এক জায়গায় রাখলো। এবার সে যখন রান করবে, মানে সে যখন অ্যাকচুয়ালি জবগুলোকে এক্সিকিউট করবে, তখন সে যদি এক্স ক্যাটাগরি মনে করে তাহলে এক্স ক্যাটাগরির জবগুলোকে আগে রান করবে, তারপরে সে ওয়াই ক্যাটাগরির জবগুলোকে রান করবে, তারপরে সে ফাইনালি জেড ক্যাটাগরির জবগুলোকে রান করবে, ঠিক আছে? এই যে জবগুলোকে ব্যাচ ওয়াইজ রান করানো, মানে সিমিলার টাইপ অফ জবগুলোকে ব্যাচ ওয়াইজ রান করানো, এটাকে বলা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেম এইভাবে জবগুলোকে রান করায় সেই ধরনের অপারেটিং সিস্টেমের নাম ব্যাচ অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট
নেক্সট টাইপ অফ অপারেটিং সিস্টেম কি ছিল বলো আমাকে নাম। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে যেটা হয়, প্রত্যেকটা জবকে আমরা একটা ইকুয়াল টাইম দিই, যে প্রত্যেকটা জবই যেন ইকুয়াল টাইমের জন্য সিপিইউ পায়। আমরা প্রত্যেকটা জবকে একটা ইকুয়াল টাইম দিচ্ছি, সো দ্যাট প্রত্যেকটা জবই যেন ইকুয়াল টাইমের জন্য সিপিইউ পায়। দ্যাট ইজ টাইম শেয়ারিং সিস্টেম। তাহলে কি হয়, এর অ্যাডভান্টেজ কি? এর অ্যাডভান্টেজ হচ্ছে প্রত্যেকটা জবই কোনো না কোনো সময় একটু একটু করে সিপিইউ পাচ্ছে। তার মানে আমরা বলি টেকনিক্যালি যে কোনো জবই স্টার্ভড হচ্ছে না, কোনো জবই স্টার্ভড হচ্ছে না। স্টার্ভড ইন দ্যাট সেন্স যে কোনো জবই সিপিইউ পাচ্ছে না এরকম নয়, সব জবই একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর সিপিইউ পাচ্ছে। So that is time sharing system. We will do some more studies on time sharing systems later on. Okay. So আমরা টাইম শেয়ারিং সিস্টেম নিয়ে অঙ্ক করব, যে কিভাবে তার কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ অঙ্ক করে আমরা বোঝার চেষ্টা করব। বাট দ্যাট ইজ দ্য মেইন থিং অফ টাইম শেয়ারিং সিস্টেম, যেখানে প্রত্যেকটা জবই ধরো প্রত্যেকটা 100টা জব আছে, আমি বলেছি প্রত্যেকটা জব 5 সেকেন্ডের জন্য সিপিইউ পাবে। তাহলে প্রথম জব 5 সেকেন্ডের জন্য পেলো, তারপরের জবটা 5 সেকেন্ডের জন্য পেলো, তারপরেরটা 5 সেকেন্ডের জন্য পেলো, এভাবে সাইকেলে ঘুরবে। সো দ্যাট ইজ টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেম এইভাবে কাজ করে তাকে বলা হয় টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। নেক্সট টাইপ অফ জবের নাম বলো। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। The distributed operating system is something different. Distributed concept একটু অন্যরকম। Actually distributed concept মানে হচ্ছে তোমার টোটাল জিনিসটা বিভিন্ন সাইটে মানে বিভিন্ন কম্পিউটারের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে। তোমার টোটাল যে অপারেটিং সিস্টেমের যে পার্টগুলো, সেই পার্টগুলো বিভিন্ন সিস্টেমের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে এবং প্রত্যেকটা সিস্টেম একে অপরের সঙ্গে কানেক্টেড। আমি তোমাকে খুব রাফলি বলছি, ধরো একটা অপারেটিং সিস্টেমের মেইনলি 3টে পার্ট। প্রথম পার্ট হচ্ছে ইউজার ইন্টারফেস, এই যে অপারেটিং সিস্টেম তোমাকে ইউজার ইন্টারফেস প্রোভাইড করছে সেইটা। সেকেন্ড পার্ট, সাপোজ আমি তোমাকে বলছি, সেকেন্ড পার্ট হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের যে সিস্টেম কলগুলোকে হ্যান্ডেল করা, তো সেটা আরেকটা পার্ট। আর থার্ড পার্ট আমি বললাম যে অপারেটিং সিস্টেমের যে তোমাকে সাপোজ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো রান করানো। ওকে, 3টে পার্ট। আমি এটা আর কি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি, অপারেটিং সিস্টেমের অনেক পার্ট আছে, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম 3টে পার্ট। তাহলে যে জায়গাটা ইউজার ইন্টারফেসের জন্য, সেই ইউজার ইন্টারফেসের জন্য যে কোডটা, ইউজার ইন্টারফেসের জন্য যে কোডটা তোমাকে ইউজার ইন্টারফেস প্রোভাইড করছে, সেই রিলেটেড যে পার্ট অফ দি অপারেটিং সিস্টেম, দ্যাট ইজ সামহার কেপ্ট ইন সাম মেশিন। ওকে, একটা মেশিনে রাখা আছে, সাপোজ আমার মেশিনে রাখা আছে। আচ্ছা, ধরো আমরা সবাই একটাই অপারেটিং সিস্টেমে কাজ করছি। একটাই অপারেটিং সিস্টেম মানে আমরা সবাই একটাই সিস্টেমে লগড ইন। তো এবার ঘটনা হচ্ছে যে ইউজার ইন্টারফেসের পার্টটা সেটা আমার মেশিনে রাখা আছে, সিস্টেম কলের পার্টটা তোমার মেশিনে রাখা আছে, আর 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 অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো রান করানোর যে পার্টটা সেটা আরেকটা মেশিনে রাখা আছে, এবং আমাদের মেশিনটা নেটওয়ার্কে কানেক্টেড। তো আমরা তিনজনেই কিন্তু ওই সিস্টেমটাকে মানে ওই সিস্টেমটাকে ইউজ করতে পারি। আমরা তিনজনেই কিন্তু অপারেটিং সিস্টেমটা কাজ করতে পারি। কেন কাজ করতে পারি? বিকজ আমাদের মেশিনটা নেটওয়ার্কে কানেক্টেড। আমি আমার কাছে ইউজার ইন্টারফেসের পার্টটা রাখা আছে, মানে এই নয় যে তুমি ইউজার ইন্টারফেসের পার্টটাই কাজ করতে পারবে না, তুমিও কাজ করতে পারবে, তুমিও সাপোর্টটা পাবে। আবার তোমার বন্ধুর কাছে নেই বলে যে তোমার বন্ধু পাবে না তা নয়, তোমার বন্ধুও পাবে। আবার তোমার বন্ধুর কাছে যে পার্টটা রাখা আছে সেটা যে তুমি ইউজ করতে পারবে না তা নয়, তুমি ইউজ করতে পারবে, আমিও ইউজ করতে পারবো। তো এইভাবে টোটাল যে সিস্টেমটা, সেই টোটাল সিস্টেমটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ভাবে বিভিন্ন সাইটে রেখে দিয়েছি এবং তাদের মধ্যে কানেক্ট করে রেখেছি ইন্টারনেট দিয়ে, নেটওয়ার্ক দিয়ে। নট নেসেসারি যে ইন্টারনেট, ল্যানও হতে পারে, নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করে রেখেছি। সো দ্যাট ইজ বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এর অ্যাডভান্টেজ হচ্ছে এই যে ধরো খুব বড় একটা অপারেটিং সিস্টেম, যদি খুব বড় একটা অপারেটিং সিস্টেম হয়, সেটা যদি একটা মেশিনে রেখে দিই আমি, তাহলে হয়তো সেই মেশিনটার উপরে অনেক বেশি লোড হয়ে যাবে। তো আমি যদি তা না করে অপারেটিং সিস্টেমটাকে বিভিন্ন মেশিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে রাখি, তাহলে প্রত্যেকটা মেশিনের উপরেই লোডটা সমান থাকবে, কারোর উপরেই বেশি লোড আসবে না। যদি ইউজার ইন্টারফেস রিলেটেড কাজ হয় সেটা আমার মেশিন প্রসেস করবে, যদি সিস্টেম কল রিলেটেড কাজ হয় তোমার মেশিন প্রসেস করবে, যদি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রিলেটেড কাজ হয় তোমার বন্ধুর মেশিন কাজ প্রসেস করবে, কিন্তু আমরা তিনজনের সাপোর্টটা পাবো। সো দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। বোঝাতে পারলাম কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, এনিথিং মোর? আর কি ছিল বলো? নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। Network operating system is something similar to distributed system, but not exactly similar. Network operating system মানে সেই ধরনের অপারেটিং সিস্টেম যারা নেটওয়ার্কিং যে সাপোর্টটা আমরা মেশিন থেকে চাই, সেই নেটওয়ার্কিং সাপোর্ট, বিশেষ করে সার্ভারের মধ্যে এরকম ধরনের অপারেটিং সিস্টেম লোড থাকে। তো সার্ভারগুলোতে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম লোড করার কারণ হচ্ছে সার্ভারগুলো আমাদের নেটওয়ার্ক প্রোভাইড করে, আমাদের বেসিক নেটওয়ার্কটা সার্ভার প্রোভাইড করে।
ঠিক আছে, দ্যাটস ওয়াই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম মানে সার্ভারের মধ্যে যে অপারেটিং সিস্টেমগুলো লোড থাকে, যেমন এক্সাম্পল দেওয়া ছিল দেখবে লাইনাক্স, প্রথমে আমাদের আসে ইউনিক্স বা লাইনাক্স, এরা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম হিসেবে প্রধান প্রচলিত। তো এখানে নেটওয়ার্ক রিলেটেড কাজটা বেশি করে করা আছে, বাট তার মানে এই নয় যে সে অপারেটিং সিস্টেমের আদার্স কাজগুলো করবে না, অবশ্যই করবে। নেটওয়ার্কিং এর কাজটার যে হ্যান্ডলিং মেকানিজমটা ওখানে বেটার, দ্যাটস ওয়াই এটা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, দিস ইজ স্পেশাল টাইপ অফ অপারেটিং সিস্টেম। ওকে, এনিথিং মোর? আর একটা ছিল যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এটাই লাস্ট। Real time operating system is kind of operating system which giving the support in the real time. That means ওই আমি বলেছিলাম যে গাড়ির এয়ারব্যাগটা, তোমার গাড়িটা কোলাইড করার সঙ্গে সঙ্গে এয়ারব্যাগটা খুলবে। যদি গাড়িটা কোলাইড করলো তার 10 মিনিট পরে এয়ারব্যাগ খোলে, তাহলে প্যাসেঞ্জারের যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। সো এই যে গাড়ির এয়ারব্যাগটাকে যে অপারেটিং সিস্টেম কন্ট্রোল করছে সেটাকে বলছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। ওকে, কেন? কারণ এই কাজটা রিয়েল টাইমে সে করছে। আমরা আজকে যে কাজটা করছি আমাদের অপারেটিং সিস্টেম, এটা রিয়েল টাইমে করছে না। আমাদের অপারেটিং সিস্টেম যে কাজটা করছে এটা রিয়েল টাইম, আমাদের অপারেটিং সিস্টেম গুলো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম নয়, কারণ আমার রিয়েল টাইমে যদি কোনো কাজ হয় সেটাকে প্রসেস আমার অপারেটিং সিস্টেম করছে না। বাট ওই ধরনের যে অপারেটিং সিস্টেম সেটা স্পেশালি ডিজাইন ফর ট্যাকলিং দ্য রিয়েল টাইম সিস্টেম। এর একটা মানে বেসিক প্রপার্টি হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের রেসপন্স টাইমটা খুব কম। এবং ঘটনা হচ্ছে হোয়াট ইজ রেসপন্স টাইম? রেসপন্স টাইম মানে হচ্ছে তুমি একটা প্রসেসকে সিপিইউতে সাবমিট করলে, সিপিইউটা প্রসেস করে তোমাকে আউটপুট দিল, এই যে টাইমটা সিপিইউ কতক্ষণে তুমি সাবমিট, কখন তুমি সাবমিট করেছো, কখন তুমি আউটপুট পেলে, তার মানে আউটপুট টাইম মাইনাস দ্য ইনপুট টাইম in the process, that is response time. Now that response time in case of real time system is near to zero. Okay, it is not exactly zero but it is near to zero, মানে সঙ্গে সঙ্গে তুমি আউটপুটটা পাচ্ছ। সো দ্যাট ইজ রিয়েল টাইম সিস্টেম, যেখানে তুমি রিয়েল টাইমে সাপোর্টটা পাচ্ছ। যেমন গাড়ির এয়ারব্যাগটা খুলছে, যেমন অ্যান্টি মিসাইল সিস্টেম, তোমাকে তোমার কান্ট্রির দিকে কেউ মিসাইল থ্রো করেছে, তোমাকে কি করতে হবে? সেই মিসাইলটাকে আটকাতে হবে। তুমি যদি রিয়েল টাইমে সেই মিসাইলটাকে না আটকাও, তোমার মিসাইলটা তোমার কান্ট্রির কোথাও হিট করার পরে কি তুমি গিয়ে আটকাবে? তা তো নয়। তো সেই এই ধরনের যে হাই এন্ড যে কাজগুলো, এই যে হাই এন্ড কাজগুলো, সেখানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ হয়, দ্যাট ইজ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা শুভদীপ মৈত্র হাত তুলেছো, কিছু বলবে বলো। হ্যাঁ স্যার, একটা কোয়েশ্চেন ছিল আমার, সে হচ্ছে যে একটা মানে কেসে যখন ইউজ কোনো কাজ করছে সেই সময় একটা মেশিনের প্রসেসরের কাছে কি কি। তোমার কথাটা কেটে যাচ্ছে, তোমার কথাটা আমি পুরো শুনতে পেলাম না। প্রশ্নটা আরেকবার একটু বলো, কি তোমার কি মেশিন, কি বুঝলাম না, আরেকবার একটু বলো পরিষ্কার। হ্যাঁ স্যার, যখন ইউজার কোনো কাজ করছে না সেই সময় তো প্রসেসরের কাছে কিছু কাজ তো থাকে, সেই কাজ, হ্যাঁ সেই কাজগুলো ইউজার কোনো কাজ করছে না, মানে জাস্ট, হ্যাঁ বুঝেছি। তোমার প্রশ্নটা হচ্ছে যে যখন ইউজার কোনো কাজ করছে না তখন প্রসেসরের কাছে কি কি কাজ থাকে, তাই তো? এরকম কিছু তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা সেইগুলোই অ্যাকচুয়ালি পড়াশোনা দিয়ে দেখবো যে একটা অপারেটিং সিস্টেমের কি কি কাজ, সে যখন ইউজারের কোনো প্রসেসকে এক্সিকিউট করছে না তার আর কি কি কাজ। অ্যাকচুয়ালি তার কাছে দু ধরনের প্রসেস থাকে, আমি একটু বলি, তার কাছে দু ধরনের প্রসেস থাকে, একটা হচ্ছে ইউজার প্রসেস আর একটা হচ্ছে সিস্টেম প্রসেস। তার কাছে দু ধরনের প্রসেস থাকে, একটা হচ্ছে ইউজার প্রসেস আর একটা হচ্ছে সিস্টেম প্রসেস। ইউজার প্রসেস, দ্য প্রসেসেস which has been imposed, which has been given by the user। আরেকটা প্রসেস যেটা হচ্ছে সিস্টেম প্রসেস, যেটা অপারেটিং সিস্টেম নিজেকে মেনটেন করার জন্য, সিস্টেমকে মেনটেন করার জন্য, সিস্টেমকে রান করানোর জন্য যে প্রসেসগুলোকে সে এক্সিকিউট করায়, দ্যাট ইজ সিস্টেম প্রসেস। তো যখন ইউজারের কোনো প্রসেস থাকে না তখন অপারেটিং সিস্টেমের কাছে দেয়ার আর লটস অফ জবস which is related to the system process। আমি যদি ধরে নিই যে আইডিয়ালি ইউজার প্রসেস নেই সিস্টেমে, আমি যদি ধরে নিই যে যদিও সেই সিচুয়েশনটা খুব কম সময় অ্যারাইজ করবে, যাই হোক যদি আমি তবু ধরে নিই তর্কের খাতিরে যে আমার কাছে কোনো ইউজার প্রসেস নেই, বা তাহলে অপারেটিং সিস্টেমের কাছে তার নিজেকে মেনটেন করার জন্য তার সিস্টেম প্রসেস থাকে। যেমন তুমি একটু যদি আমাদেরকে দিয়ে ভাবো, আমরা আমাদের নিজেদেরকে দিয়ে, তুমি যখন নিজে কোনো কাজ করছো না তখনও কিন্তু তোমার শরীরের মধ্যে, তোমার শরীরের যে পার্টস গুলো, তোমার হার্ট পাম্প করছে, তোমার পাকস্থলী তোমার খাবার হজম করছে, সো অল দিস থিংস আর রানিং।
সো these are the system process. এই যে তোমার হার্টটা পাম্প করছে রক্তটাকে, সো দ্যাট ইজ বেসিক্যালি সিস্টেম প্রসেস। এই যে আমি এখন পড়াচ্ছি, দ্যাট ইজ আমি ডুইং সাম জব, তুমি পড়ছো, তুমি একটা কাজ করছো, কিন্তু তখনও তোমার হার্টটা পাম্প হচ্ছে, আমার হার্টটা পাম্প হচ্ছে। সো দুটো কাজ চলছে, একটা ইউজার প্রসেস সিস্টেম। আমি যখন ঘুমাই তখন বেসিক্যালি আমরা আজকে যেটা করব, আমরা কোর অপারেটিং সিস্টেমে ঢুকবো আজকে। তো আমরা সেটাই যাওয়ার চেষ্টা করি, কোর অপারেটিং সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব। তো বেসিক্যালি at first what we will see at first, that is how a program is executed. Our first point will be how a program, to understand how a program is executed, একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে। ঠিক আছে, একটা প্রোগ্রাম কি করে এক্সিকিউট করে আমরা সেইটা বোঝার চেষ্টা করব। সো তোমরা কম্পিউটার আর্কিটেকচার পড়েছো সেকেন্ড সেমিস্টারে। ইটস আ ভেরি ভাইটাল সাবজেক্ট কম্পিউটার আর্কিটেকচার। সো সেখানে তোমরা দেখেছো, তোমাদের মনে আছে হয়তো, সেটা হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন, একটা কম্পিউটার ইনস্ট্রাকশন, সেটা চারটে ফেজে কাজ করে। একটা কম্পিউটার ইনস্ট্রাকশন চারটে ফেজে কাজ করে। কি কি ফেজ তার? একটা হচ্ছে ইনস্ট্রাকশনটাকে আমরা ডিকোড করি, মানে ইনস্ট্রাকশনটা কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করি আমরা, মানে কম্পিউটার। নেক্সট ইনস্ট্রাকশনটাকে আমরা এক্সিকিউট করি। নেক্সট ইনস্ট্রাকশনটা আইকন আমরা কোথাও আমরা র্যামে স্টোর করি, এবং আবার ওই র্যাম থেকে আমরা নেক্সট ইনস্ট্রাকশনটাকে ফেচ করি। সো দেয়ার আর ফোর ফেজেস: ফেচ, ডিকোড, এক্সিকিউট এন্ড স্টোর। ফেচ, ডিকোড, এক্সিকিউট এন্ড স্টোর। তো একটা ইনস্ট্রাকশন প্রথমে র্যাম থেকে কল করা হয়, তারপর সেটাকে সিস্টেম তার মানে বোঝে, সেটার মধ্যে কি লেখা আছে এটাকে আমরা ডিকোড বলি, which is happen in the control unit part of the CPU. Next in the execute করি আমরা ওটাকে, which is done by the arithmetic and logic unit generally, and finally the result of that instruction is stored in the RAM. So this is how a program is executed. This is how a program is executed. A program is executed in the four phase. At first it is fetched from the RAM. স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। এতক্ষণ স্যার কি বললেন কিছু শোনা গেল না, এর আগে অবধি স্যার কি বললেন কিছু শোনা গেল না। কিছু শোনা যায়নি? ঠিক আছে, আমি আবার নতুন করে বলছি, প্রথম থেকে বলছি। শোনো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা প্রোগ্রাম, হাউ আ প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড। একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে, ইউ উইল সি দ্যাট, যে একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে। ঠিক আছে, একটা প্রোগ্রাম এক্সিকিউশনে দেয়ার আর ফোর পার্টস অ্যাকচুয়ালি। একটা প্রোগ্রাম এক্সিকিউট করে চারটে ফেজে, চারটে পার্টে। ফার্স্ট পার্ট কি? সেটা হলো কম্পিউটারের যে ইনস্ট্রাকশন, প্রোগ্রামের মধ্যে কি লেখা থাকে? ইনস্ট্রাকশন। ঠিক আছে, প্রোগ্রামের মধ্যে কি লেখা থাকে? ইনস্ট্রাকশন। তাহলে ইনস্ট্রাকশনটা কোথায় স্টোর থাকে? ইনস্ট্রাকশনটা স্টোর থাকে র্যামের মধ্যে। ওকে, ইনস্ট্রাকশন ইজ স্টোরড ইন দ্য র্যাম। তো র্যামের মধ্যে যে ইনস্ট্রাকশনটা স্টোর করা আছে, আমাদের সিপিইউর কাজ হচ্ছে সেই ইনস্ট্রাকশনটাকে র্যাম থেকে তুলে আনা। ওকে, কোথায় তুলে আনা? সিপিইউতে। সো হোয়াট ইজ দ্য টেকনিক্যাল টার্ম অফ ইট? টেকনিক্যাল টার্মটা হচ্ছে ফেচ। Fetch the instruction from the RAM. Okay, so fetch is first part of a instruction execution. Instruction execution এর first part হচ্ছে fetch. Next কি? Next হচ্ছে সেই ইনস্ট্রাকশনটার মানে বোঝা। এই ইনস্ট্রাকশনটা কি বলা হয়েছে সেই ইনস্ট্রাকশনটার মানেটা বোঝার চেষ্টা করা, সেটা টেকনিক্যাল টার্ম হচ্ছে ডিকোড। এটা কে করে? এটা করে সিপিইউর মধ্যে যে কন্ট্রোল ইউনিট বসে আছে সে করে, দ্যাট ইজ ডিকোড। সো ডিকোড অফ ইনস্ট্রাকশন দ্যাট ইজ ডান বাই দি সিপিইউ। ডিকোড মানে কি? ডিকোড মানে হচ্ছে ইনস্ট্রাকশনটাতে কি বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে, বিয়োগ করতে বলা হয়েছে, গুণ করতে বলা হয়েছে, না ভাগ করতে বলা হয়েছে, কি করতে বলা, নাকি স্টোর করতে বলা হয়েছে, নাকি কি করতে বলা হয়েছে। সো দ্যাট ইজ ডিকোড অফ দি ইনস্ট্রাকশন। ইট ইজ ডান বাই দি কন্ট্রোল ইউনিট। নেক্সট, দ্যাট ইনস্ট্রাকশন ইজ বিং এক্সিকিউটেড। ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা হয়। এক্সিকিউট করার মানে হচ্ছে যে যা করতে বলা হয়েছে সেটা করো। তোমাকে যোগ করতে বললে, ইনস্ট্রাকশনটা যোগ করতে বলা হলে যোগ করবে তোমার কম্পিউটার মানে তোমার সিপিইউ, অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট। যদি বিয়োগ করতে বলা হয় বিয়োগ করবে, যদি ভাগ করতে বলা হয় ভাগ করবে, গুণ করতে বলা হলে গুণ করবে। সো দ্যাট ইজ নোন অ্যাজ execution of the instruction. It is done by the arithmetic logic unit of the CPU. Okay, next is
after finishing the execution, the data will be, the output will be stored. Now where it will be stored? It will be stored in the RAM. It will be stored in the RAM again. Okay, now RAM এ স্টোর করার পরে নেক্সট ইনস্ট্রাকশনটাকে সিপিইউ আবার ফেচ করবে, because all the instructions are written in the RAM. All the instructions are written in the RAM. So RAM থেকে কন্ট্রোল ইউনিট একটা একটা করে ইনস্ট্রাকশন গুলোকে ফেচ করছে, সিপিইউ কে দিচ্ছে, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে দিচ্ছে, সে এক্সিকিউট করছে, এক্সিকিউট করার পরে তার যে আউটপুটটা সেটা স্টোর করছে RAM এ, দিয়ে আবার নেক্সট ইনস্ট্রাকশনটা সেটাকে এক্সিকিউট করার জন্য, মানে সেটাকে ডিকোড করার জন্য কন্ট্রোল ইউনিট কি করছে, ইনস্ট্রাকশনটাকে RAM থেকে ফেচ করছে। তাহলে চারটে ফেজ আছে, ফেচ, ডিকোড, এক্সিকিউট এবং স্টোর। এই অবধি তোমরা, এটা আমি বললাম তার কারণ হচ্ছে এই অবধি you already know because why you know, how you know this, because you have done it in the syllabus of computer architecture. In the computer architecture আমি এটা নিয়ে পড়াশোনা করেছি। আমাদের যে কম্পিউটার আর্কিটেকচার বলে সাবজেক্টটা ছিল সেকেন্ড সেমিস্টারে, ইফ ইউ রিমেম্বার, আমরা সেখানে ফেচ, ডিকোড, এক্সিকিউট এবং স্টোর এই চারটে টার্মের নাম জানি, এবং আমরা ওখানে জানি যে এরা কিভাবে কাজ করে, কি আমরা জানি তো? তোমরা ফেচ, ডিকোড, এক্সিকিউট, স্টোর এই চারটে ফেজের নাম শুনেছো তো কম্পিউটার আর্কিটেকচারে আগের সেমিস্টারে? Yes, sir. ওকে, হ্যাঁ স্যার। রাইট, ভেরি গুড। সো সেখানে তোমরা কি শুনেছো? তোমরা শুনেছো যে ইনস্ট্রাকশন, প্রোগ্রামের ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় এই চারটে ফেজে, ঠিক আছে? আজকে আমরা এই জিনিসটাকেই আরো ডিটেলে দেখব, আমরা এটাকে দেখবো অপারেটিং সিস্টেমের ভাষায়, যে অ্যাকচুয়ালি এটা কি হয়। আমরা আরো ডিটেলসে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করবো, সেই জিনিসটাকে আরো ডিটেলসে আমরা পড়াশোনা করবো। সো বেসিক্যালি অপারেটিং সিস্টেমের ভাষায় আমরা আমাদের একটা টার্ম আসবে, যে টার্মটার নাম হচ্ছে প্রসেস। নাও দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ইউর সিলেবাস, প্রসেস। ওকে, হোয়াট ইজ প্রসেস? পেছনে গুনগুন করো না, পেছনে কেউ গুনগুন করো না, কথা বলা হলে বাড়িতে কথা বাইরে মিউট করে কথা বলো, পেছনে কেউ গুনগুন করো না, তাহলে অসুবিধা হচ্ছে। ওকে, সো হোয়াট ইজ প্রসেস? Process is basically, the definition of the process is, very simple definition of the process is basically a program in execution. Now that is a very basic term. সবাই বলবে, তোমাকে যে কেউ জিজ্ঞাসা করলে process, what is process? Now process is basically a program in execution. Now what's the meaning of that? What is process? What is the meaning of that? Actually এই যে আমি তোমাকে বলছি যে কম্পিউটারের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে, এই যে চারটে ফেজে এক্সিকিউট করছে, ফেচ, ডিকোড, এক্সিকিউট এন্ড স্টোর, এই যে চারটে ফেজে কম্পিউটারের ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, এই ইনস্ট্রাকশনগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? These instructions are coming from the program. In our program we have written several instructions. তুমি যখন একটা সি প্রোগ্রাম লেখো, তুমি যখন লেখো printf বলে সামথিং একটা কোটেশনের মধ্যে দাও, what is the meaning of it to the computer? What is the meaning of that to the computer? Computer কি বোঝে? কম্পিউটার বোঝে যে আমাকে ইউজার বলেছে এটা প্রিন্ট করাতে হবে স্ক্রিনে, তাই তো? Am I right or wrong? প্রিন্টফ দিয়ে তো আমরা তাই করি, ঠিক? সো প্রিন্টফ মিন্স আমরা যেটা প্রিন্টফ দিয়ে যেটা লিখলাম কোটেশনের মধ্যে, that will be printed to the screen. Okay, so কম্পিউটার সেটা বোঝে। Now this printf, by this printf what we are doing, what we are giving to the computer, what we are telling to the computer to print that particular string of word, or something like that, whatever you want to print it. So that printf, when that printf instruction will be executed, by the CPU, by these four phases, when the printf instruction will be executed by the CPU, when it will be in the execution phase, remember, when it will be in the execution phase, we will call it a process. Again I am repeating, any instruction when it is in the execution phase, we will call it a process. So that's why in general we can say process is a program in execution. একটা প্রোগ্রাম যেটা এক্সিকিউশন করছে, এক্সিকিউট করছে, that program will be known as a process. So here one thing you can understand,
the difference between the program and the process. Program, whatever you have written and you have stored it. একটা program, তুমি একটা C এর program লিখেছো, লিখে তোমার কম্পিউটারে স্টোর করে রেখেছো, that is a program. No doubt about it, that is a program. You have stored it in your computer, that is a program. You have written a very simple C program, like a palindrome program, okay? You have done it several times, palindrome program. So you have written it and you have stored it in the computer. So that is a program. Now that is a program which is stored in the computer. It is not doing anything. You are not executing it. You have just created it and you have just stored it somewhere in your computer. So that's a program. Now when you are running it, when you are executing it, তুমি compile করো, তারপরে রান করো না প্রোগ্রামটাকে। So তখন তুমি প্রোগ্রামটাকে রান করছো। When your program is in the running mode, then it will be known as a process. Then it will become a process. Then it will not be a program, then it will become a process. So that's why we call program is a passive entity, process is an active entity. Program ওটা একটা passive entity, ওটা somehow it is stored, so it is passive, it's not doing anything. When you are running it, it will become an active entity. So that is a process. So program and process, that's the difference. Program and process. Program is a passive entity, process is an active entity. So that is written here. That is a process is defined as an entity which represents the basic unit of work to be implemented in the system. The execution of a process must progress in a sequential fashion. This thing you can do it. When the program runs, the processing is performed in two spaces. Now that is different issue. So but the first thing is, so program is a passive entity. It is stored somewhere in your memory. That is program. Now when you are running it, that is become a process. Now how a program will convert it to a process, we will see that with some example. Before that, two terms we have to understand. One is known as kernel space, another is known as user space. Actually, when we run some program, our program runs, the process, when it is running, it is processed. So it takes two space in the system. It utilizes two types of spaces in the system. দুটো টাইপের স্পেস ও সিস্টেমে ইউটিলাইজ করে, দুটো টাইপ অফ স্পেস ও সিস্টেমে নেয়। একটাকে আমরা বলি কার্নেল স্পেস, আর একটাকে আমরা বলি ইউজার স্পেস। ওকে, নাও এই যে দুটো টাইপ অফ স্পেস সিস্টেমে নেয়, আমি এই কথাটা বললাম, তোমার প্রশ্ন করা উচিত যে স্যার কোথাকার স্পেসের কথা আপনি বলছেন? কম্পিউটারটা তো অনেক বড় জায়গা, সেখানে কম্পিউটার কোথায় এই দুটো স্পেস নেয়, কোথায় স্পেস দুটো থাকে? এই দুটো স্পেস থাকে কম্পিউটারের র্যামের মধ্যে দুটো পার্ট থাকে। একটার নাম হচ্ছে কার্নেল স্পেস, আর একটার নাম হচ্ছে ইউজার স্পেস। কার্নেল কথাটা আমরা আগের ক্লাসে শুনেছি। ইফ ইউ রিমেম্বার, আমি আগের ক্লাসে কার্নেল কথাটা শুনেছি। কার্নেল মিন্স দ্য এসেন্স অফ দ্য অপারেটিং সিস্টেম। আই হ্যাভ টোল্ড ইউ দ্য এসেন্স অফ দ্য অপারেটিং সিস্টেম ইজ কার্নেল। ওকে, ওই যে নারকেলের সাদা অংশটার কথা বলেছিলাম, দ্যাট ইজ বেসিক্যালি কার্নেল। সো দ্য এসেন্স অফ দ্য অপারেটিং সিস্টেম ইজ দ্য কার্নেল। And what is user space? User space where the space which is reserved for the user processes. কিছু স্পেস, একটা তোমার র্যামের মধ্যে দুটো স্পেস থাকে, দুই ধরনের স্পেস থাকে। একটা স্পেস যেটা অপারেটিং সিস্টেম রিজার্ভ করে রাখে তার নিজের ইউজের জন্য, অলওয়েজ। You cannot touch that space. You cannot hamper that space. It is reserved by the operating system always. Another space which is left for you, that means for us, for the user process. So there are two types of spaces in RAM. One is known as kernel space, another is known as user space. তুমি এটা খুব ভালো করে বুঝতে পারবে যদি তুমি একটু খেয়াল করে দেখো। তোমার কম্পিউটারের RAM যদি 4 GB হয়, you will get that it is showing 3.8 GB or 3.5 GB free space. Why? Because rest of the space, ধরো 3.5 GB তোমায় দেখাচ্ছে ফ্রি স্পেস, তাহলে 0.5 GB তোমার কোনো প্রোগ্রাম রান করছে না, কিছু রান করছে না। তোমার মাথায় প্রশ্ন হওয়া উচিত যে তাহলে বাদবাকি 0.5 GB টা কে খেলো, কোথায় গেল বাদবাকি 0.5 GB টা? দ্যাট ইজ বিং ইউজড বাই দ্য সিস্টেম ইটসেলফ। এবং ওখানে অপারেটিং সিস্টেমের কার্নেলটা লোড হচ্ছে ডিউরিং দ্য বুটিং এর সময় অপারেটিং সিস্টেমের কার্নেলটা এসে ওখানে লোড হয়ে গেছে। সো দ্যাট ইজ বেসিক্যালি কার্নেল স্পেস। আর একটা হচ্ছে ইউজার স্পেস। এনি প্রসেস when it is running, যখন এটা রান করছে তখনই প্রসেস। তো প্রসেসে এই দুটো স্পেসই লাগে বিভিন্ন কাজের জন্য, ওর এই দুটো স্পেসই ইউজ করতে হয়। একটা হচ্ছে কার্নেল স্পেস, একটা হচ্ছে ইউজার স্পেস। ওকে,
সো দ্যাট ইজ দ্য কার্নেল স্পেস আর ইউজার স্পেস, তার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট ইজ, তুমি যদি দেখো একটা প্রোগ্রাম কি করে প্রসেসে কনভার্ট হচ্ছে, একটা প্রোগ্রাম কি করে প্রসেসে কনভার্ট হচ্ছে। তো বেসিক্যালি একটা প্রোগ্রামকে তুমি যখন মেমোরির মধ্যে লোড করো, সেই প্রোগ্রামটা মেমোরির মধ্যে, দ্যাট মিনস ইউর র্যাম, ও কয়েকটা স্পেশাল টাইপ অফ সেকশনকে ইউজ করে। র্যামের কয়েকটা স্পেশাল টাইপ অফ সেকশনকে ইউজ করে। কি কি সেকশন? একটার নাম হচ্ছে স্ট্যাক, তোমরা নাম শুনে থাকবে। একটার নাম হচ্ছে স্ট্যাক, আরেকটার নাম হচ্ছে হিপ, আরেকটার নাম হচ্ছে ডেটা, আরেকটার নাম হচ্ছে টেক্সট। এই চারটে সেকশনকে ইউজ করে। স্ট্যাক, হিপ, ডেটা এবং টেক্সট, এই চারটে সেকশনকে ইউজ করে। এই চারটে সেকশনের কাজ কিন্তু আলাদা আলাদা। একটাই প্রোগ্রাম, তুমি একটা সি প্রোগ্রাম রান করিয়েছো, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। একটাই সি প্রোগ্রাম তুমি লিখেছো, সেই সি প্রোগ্রামটাকে যখন তুমি রান করাচ্ছ, তুমি লিখেছো, সেটা তো র্যামের একটা জায়গায় স্টোর আছে, ইউজার স্পেসে স্টোর আছে, বা তোমার হার্ড ডিস্কে স্টোর আছে। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। তুমি প্রোগ্রামটা লিখে রেখে দিয়েছো, স্টোর করা আছে তোমার প্রোগ্রাম, তোমাকে একটা ফাইল নামে প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, তুমি লিখে স্টোর করে রেখে দিয়েছো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সেটা হার্ড ডিস্কে স্টোর আছে অথবা তোমার র্যামে ম্যাক্স টু ম্যাক্স র্যামে স্টোর আছে। বাট when you are compiling and running it, when it is in the running mode, তখন ওই র্যামের এই চারটে স্পেসকে ইউজ করে। একটার নাম স্ট্যাক, একটার নাম হিপ, একটার নাম ডেটা, আর একটার নাম টেক্সট। তার মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা প্রোগ্রাম কি করে প্রসেসে কনভার্ট হচ্ছে। জাস্ট থিঙ্ক, একটা প্রোগ্রাম কি করে প্রসেসে কনভার্ট হচ্ছে। স্টোর ছিল হার্ড ডিস্কে, তুমি রান করালে, তাই রান করাবে দেখেছো র্যামে এসছে। এবার তুমি যখন রান করাচ্ছ, ও র্যামের এই চারটে পার্টে ডিভাইড হয়ে গেল। পুরো প্রোগ্রামটা র্যামের এই চারটে পার্টে ডিভাইড হয়ে গেল। প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা। এরকম নয় যে চারটে পার্টে প্রোগ্রামটা ইচ্ছে মতো ডিভাইড হয়ে গেল, তা নয়। প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে, সেই কাজগুলো করবে। কাজগুলো কি কি? স্ট্যাকের মধ্যে তোমার প্রোগ্রামে যে লোকাল ভেরিয়েবল গুলো আছে, তোমার প্রোগ্রামে দু ধরনের ভেরিয়েবল হয়, তুমি জানো তো? বেসিক্যালি দু ধরনের ভেরিয়েবল হয়, মানে প্রাইমারিলি একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই স্লটটা শেষ হয়ে গেলে আমি একটা স্লট দেবো, এটা বোধহয় শেষ হয়ে যাবে একটু পরেই। আচ্ছা, তো একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। দুই ধরনের ভেরিয়েবল হয়, লোকাল এবং গ্লোবাল। তো স্ট্যাকের মধ্যে, স্ট্যাকের কাজ হচ্ছে অল লোকাল ভেরিয়েবল, ইট উইল স্টোর অল দি লোকাল ভেরিয়েবলস। স্ট্যাক মানে কিন্তু তোমার ডেটা স্ট্রাকচারের স্ট্যাক, সেই স্ট্যাকটাই। ঠিক আছে, ডেটা স্ট্রাকচারে যে স্ট্যাকের কথা তুমি পড়েছিলে, সেই স্ট্যাকই, সেই স্ট্যাকেরই কাজ। কি কাজ করছে? লোকাল ভেরিয়েবল গুলোকে স্টোর করছে। তোমার প্রোগ্রামের যে লোকাল ভেরিয়েবল, তুমি প্রোগ্রামটাকে রান করাচ্ছ, তোমার প্রোগ্রামের যে লোকাল ভেরিয়েবল গুলো সেটা স্ট্যাকে এসে স্টোর হয়ে গেল। হিপের মধ্যে কি হচ্ছে? হিপ হচ্ছে ফ্রি মেমরি, ফ্রি মেমরি স্পেস। ঠিক আছে, তোমার যে মেমরি স্পেস, ফ্রি মেমরি আছে, সেই ফ্রি মেমরি গুলো নিয়ে কাজ করছে হিপ। এবং এখানে তুমি যদি কোনো ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করো, ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেশন মানে তোমরা পড়েছো নিশ্চয়ই সিতে, ম্যালক বলে একটা ফাংশন আছে, ম্যালক, ক্যালক, এরকম ধরনের ফাংশন আছে, পড়েছো আশা করি। সেই ম্যালক ফাংশনের কাজ কি পড়েছো না? তো সেই ম্যালক, হ্যাঁ, সেই ম্যালক ফাংশনের কাজ কি? ম্যালক ফাংশনের কাজ কি? ম্যালক ফাংশনের কাজ হচ্ছে ডাইনামিক্যালি, প্রোগ্রামটা যখন রান করছো, ডাইনামিক্যালি মেমরিকে অ্যালোকেট করবে। আগে থেকে তুমি বলে দিচ্ছ না যে তোমার কতটা মেমরি লাগবে, তুমি জানো না আগে থেকে যে তোমার কতটা মেমরি লাগবে। তুমি ডাইনামিক্যালি যখন ডিউরিং দ্য রান টাইম, ডাইনামিক্যালি মানে হচ্ছে ডিউরিং দ্য রান টাইম, ডিউরিং দ্য রান টাইম তোমার মেমরিটা অ্যালোকেট হচ্ছে প্রোগ্রামের। সেই যে মেমরি অ্যালোকেট হবে সেটা কোথা থেকে হবে? দ্যাট উইল বি অ্যালোকেটেড ফ্রম দ্য ফ্রি মেমরি স্পেস, দ্যাট ইজ হিপ। ওকে, সো ম্যালক রিলেটেড যে কাজগুলো সেগুলো হিপ কন্ট্রোল করে। ওকে, এছাড়াও গ্লোবাল ভেরিয়েবল থাকে, একটা জায়গায় স্টোর থাকে, প্রোগ্রামের ইনস্ট্রাকশন একটা জায়গায় স্টোর থাকে, স্ট্যাটিক ভেরিয়েবল একটা জায়গায় স্টোর থাকে। So let us find out what is that. So basically, stack, you know, stack is a last in first out data structure. যেটা তুমি লাস্টে দেবে, that will be fetched first by stack. দুটো অপারেশন কাজ করে এখানে, পুশ আর পপ। পুশ দিয়ে আমরা স্ট্যাকের মধ্যে ভ্যালুগুলোকে ইনসার্ট করি, পপ দিয়ে ভ্যালুগুলোকে আমরা ফেচ করি, পপ করি। ঠিক আছে, তো এখানেও ভেরিয়েবলগুলো পর পর পুশ হবে, আবার একটা একটা করে দরকার হলে পপ করা হবে। সো দ্যাট ইজ স্ট্যাক। নাও স্ট্যাকের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এই যেগুলো বললাম, যে মেথড বা ফাংশন প্যারামিটার, রিটার্ন অ্যাড্রেস, লোকাল ভেরিয়েবল, এগুলো স্টোর থাকে। প্রাইমারিলি লোকাল ভেরিয়েবল, তার সঙ্গে মেথড আর ফাংশন প্যারামিটার। মেথড আর ফাংশনে মানে যে তুমি যে তোমার প্রোগ্রামের মধ্যে যে ফাংশন ইউজ করেছো, সেই ফাংশনের যে প্যারামিটারস গুলো, দ্যাট প্যারামিটারস উইল অলসো বি স্টোরড ইন দ্য স্ট্যাক।
ওকে, দ্যাট ইজ ভেরি ভাইটাল। প্যারামিটার, ফাংশন প্যারামিটার গুলো স্ট্যাকে স্টোর থাকবে। রিটার্ন অ্যাড্রেস, কোথায় তোমার রিটার্ন অ্যাড্রেস দেওয়া আছে, কোথায় তুমি বলেছো রিটার্ন কথাটা ইউজ করো, সেই রিটার্ন অ্যাড্রেস কোথায় রিটার্ন করবে সিস্টেমে, সেই অ্যাড্রেসটা স্টোর থাকে স্ট্যাকে। লোকাল ভেরিয়েবল যেগুলো ইউজ করেছো স্টোর থাকবে স্ট্যাকে। নেক্সট, as I told you, heap is dynamically allocated memory. ডেটা সেকশনের মধ্যে যেটা থাকবে, ডেটা সেকশনের মধ্যে থাকবে গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল। ইউ নো হোয়াট ইজ স্ট্যাটিক ভেরিয়েবল ইজ। সো গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল